বন্ধুরা নমস্কার। 4 জুনের পর কে হবেন দেশের প্রধানমন্ত্রী? নরেন্দ্র মোদী কি আরও একবার দেশের প্রধানমন্ত্রী হবেন, না ওনার জায়গাতে রাহুল গান্ধী হবেন, না মল্লিকার্জুন খড়গে হবেন, না রাজনাথ সিং হবেন, না নীতিন গডকরি হবেন, না এদের সবাইকে বাদ দিয়ে অন্য কেউ হবেন? এই প্রশ্নের উত্তর আজকে খোঁজার চেষ্টা করব। এ ব্যাপারে আমি আমার ওপিনিয়নও বলছি, অবশ্যই কোনো সন্দেহ নেই এ ব্যাপারে। প্রথম কথা হলো, বিজেপি যদি এককভাবে সংখ্যাগরিষ্ঠ দল হয়, অর্থাৎ 272+ যদি হয় এবারও 4 জুনের ভোটের ফলাফল ঘোষণার পর, তাহলে নিশ্চিন্তভাবে নিঃসন্দেহে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন এবং ওনাকে চ্যালেঞ্জ জানানোর মতন বিজেপির ভেতরে এবং বাইরে কেউ থাকবে না। যদি কংগ্রেস দল 272+ আসন পায়, তাহলে নিঃসন্দেহে রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী হবেন। ওনাকেও দলের ভেতরে বাইরে চ্যালেঞ্জ জানানোর মতন কেউ থাকবে না। কিন্তু যদি বিজেপি 272-এর নিচে থাকে, যদি অল্প নিচে থাকে, তাহলেও নরেন্দ্র মোদীর পক্ষে হয়তো ম্যানেজ করে নেওয়া যাবে। কিন্তু যদি 40-50-টির মতন সিট যদি কমে যায় বিজেপির 272 থেকে, সেই ক্ষেত্রে যাদের সমর্থনের ওপরে সরকার নির্ভর করবে, অন্য রাজনৈতিক দলগুলো, ছোট ছোট দলগুলো, সেই দলগুলোর তরফ থেকে নীতিশ কুমারের মতন এবং নীতিশ কুমার ছাড়াও অন্য দলগুলো, কোনো দলের তরফ থেকে, এমনকি পেছনে থাকা আরএসএসের ইন্ধনেও হতে পারে এটা, যে নেতৃত্ব বদলের দাবি উঠতে পারে। সেই ক্ষেত্রে নরেন্দ্র মোদীর জায়গাতে রাজনাথ সিং অথবা নীতিন গডকরিকে যেহেতু নাগপুরের নেতারা বা নাগপুরের লোকেরা বেশি পছন্দ করেন, যেহেতু খুব কাছের লোক হিসেবে পরিচিত, সেহেতু নীতিন গডকরির নাম নাগপুর থেকেও আসতে পারে, অন্য কোনো দলের মধ্য দিয়ে এই নামটা তুলে দেওয়া হতে পারে। রাজনাথ সিংয়েরও এই ক্ষেত্রে ভাগ্যে প্রধানমন্ত্রিত্ব জুটতে পারে, যদি রাজনাথ সিংয়ের পক্ষে বেশি জোরদার দাবি হয়। এটা একটা সম্ভাবনার কথা বলছি। যদি বিজেপি অ্যাবসলিউট মেজরিটি থেকে কমে যায়, একটু বেশি যদি কমে যায়, যা ম্যানেজ করা খুব কঠিন হয়ে যাবে, সেক্ষেত্রে অন্য দলগুলোকে গিয়ে অনুরোধ করতে হবে, তাদের কাছে মানে কি করব বলবো, নতজানু হতে হবে। সেই ক্ষেত্রে অনেক দল আছে যারা বিজেপিতে নেতৃত্ব পরিবর্তনের দাবি তুলবে। এটা হলো একটা দিক। যদি কংগ্রেস মেজরিটি না পায়, মেজরিটি পাওয়ার কথা না এবার কোনো দলের, এটা আমার ধারণা বা অনেকের ধারণা, এবার কোনো দলে 272+ পাবে না, এটা সম্ভাবনার কথা বলা হচ্ছে এখানে। তো কংগ্রেসও 272+ পাওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আপাতত। সেই ক্ষেত্রে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী না বানিয়ে কংগ্রেস দল, বিশেষ করে সোনিয়া গান্ধী, যেটা এর আগে করেছিলেন, প্রথম পিভি নরসিম্হা রাওকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন 1991 সালে, এরপরে 2004 সালে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন ডক্টর মনমোহন সিংকে। তেমনিভাবে ম্যাক্সিমাম পসিবিলিটি হলো এবারে সেই ক্ষেত্রে কংগ্রেস দল মল্লিকার্জুন খড়গেকে এগিয়ে দেবেন এবং চেষ্টা করবে কংগ্রেস দল এরপরে, মানে এরপরে নির্বাচনে বা মধ্যবর্তী নির্বাচনে যদি হয়, তাহলে সেই নির্বাচনের মধ্য দিয়ে একক সংখ্যাগরিষ্ঠ হয়ে ক্ষমতায় আসতে এবং একক সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে একমাত্র গান্ধী পরিবারের কেউ প্রধানমন্ত্রী হবেন, এটা আমার ধারণা। এরকমভাবে সম্ভাবনার দিক থেকে যদি আমরা বলি, তাহলে এই নামগুলোর একটা সম্ভাবনা রয়েছে। নরেন্দ্র মোদী তো সম্ভাবনা রয়েছে, রাহুল গান্ধীর সম্ভাবনা সেক্ষেত্রে কম বলা যায়, যে একক সংখ্যাগরিষ্ঠ না হলেন সোনিয়া গান্ধী গ্রিন সিগন্যাল রাহুল গান্ধীকে দেবেন বলে মনে হয় না। অন্ততপক্ষে এইটাই ধারাবাহিকভাবে চলে এসেছে। আর রাজনাথ সিং বা নীতিন গডকরির মধ্যে কোনো একজনের ভাগ্যে শিখে ছুটতে পারে, শুধুমাত্র বিজেপি যদি সংখ্যাগরিষ্ঠতা থেকে বেশি কম সিট পায়, এইরকম একটা সম্ভাবনা। এর বাইরে অনেকে বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তো সম্ভাবনা আসতে পারে, বা অরবিন্দ কেজরিওয়ালের তো আসতে পারে, বা একদম দেবেগৌড়া যেমন একদমই পিকচারের বাইরে থেকে হঠাৎ উঠে এসেছিলেন, তেমনভাবে এমন কেউ তো উঠে আসতে পারেন যার কোনো নামই জাতীয় রাজনীতিতে শোনা যাচ্ছে না, বা শোনা গেলেও তাকে নিয়ে কেউ আলোচনা করছে না, এরকমও তো হতে পারে, অবশ্যই হতে পারে। রাজনীতিতে অসম্ভব বলে কিচ্ছু নাই, এটা সারা পৃথিবীতে প্রচলিত কথা।
রাজনীতিতে আজকের দিনে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারছে না অমুকের জীবনে অমুক ঘটবে ঘটনা। তো সুতরাং আজকে যারা পিকচারে আছেন, যাদেরকে নিয়ে আলোচনা চলছে সারা দেশের মধ্যেই, যাদেরকে নিয়ে আলোচনা তর্ক বিতর্ক সব কিছু হচ্ছে, তাদের বাইরেও যে কেউ মানে থাকতে পারে যার নাম হঠাৎ করে উঠে আসবে, হঠাৎ করে কেউ কোনো একটা কৌশলে তার নাম তুলে দিতে পারে, এবং হতে পারে যে পরিস্থিতির প্রভাবে তখন সেই অজানা অচেনা নাম, অখ্যাত নামকেই তখন সবাই কৌশলগত কারণে গ্রহণ করে নেবে। এবং দেখা যাবে যেমনভাবে একটা সময়ে দ্রৌপদী মুর্মু দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন, যার কথা আলোচনার মধ্যে কোনো জায়গাতে ছিল না। একসময় প্রতিভা দেবী সিং পাতিল দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন, যার নাম দূরে দূরেও আলোচনার মধ্যে ছিল না। তেমনভাবে হয়তো সেই ব্যক্তিটাও দেশের প্রধানমন্ত্রীর আসনে গিয়ে বসতে পারেন, যার নাম আজকের দিনে কেউ হয়তো কল্পনাতেও আনছে না। তো সুতরাং এই সব কিছুরই সম্ভাবনা রয়েছে। আর এই সম্ভাবনাগুলোকে নিয়ে সারা দেশের মানুষের মধ্যে কৌতূহল। কারণ বিজেপিতে বর্তমানে যারা ক্ষমতাসীন, বিজেপির মধ্যে যারা ক্ষমতাসীন, তারা ডেফিনেটলি নরেন্দ্র মোদীকেই চাইবেন। বিজেপির মধ্যে যারা ক্ষমতাহীন, তারা অন্য কাউকে চাইবেন এবং সেই অনুযায়ী তারা চাইবেন যে রেজাল্ট হোক। আবার কংগ্রেসের মধ্যে যারা রাহুল গান্ধীর অন্ধভক্ত, তারা চাইবে যে কংগ্রেস এমন একটা পরিস্থিতিতে আসুক যখন রাহুল গান্ধী একমাত্র প্রধানমন্ত্রী পদের জন্য একমাত্র নাম হয়। আবার আরেকটা অংশ থাকবে যারা কংগ্রেসের ভেতরে এবং অন্য দলগুলো, যারা কোনো মতে চাইবে না যে কম বয়সে, মানে তুলনামূলকভাবে রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী হয়ে যান এবং এরপরে তাকে সরানো কঠিন হয়ে যায়। তো সুতরাং মল্লিকার্জুন খড়গে যেহেতু বৃদ্ধ বয়সে আছেন, তিনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে তার সেক্ষেত্রে অন্যদের একটা সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে কেজরিওয়ালের সম্ভাবনা, মমতা ব্যানার্জির সম্ভাবনা, আরও অনেকেরই সম্ভাবনা থাকবে। তো এইগুলি বিভিন্ন ধরনের মানে শর্তের কারণে বিভিন্ন রাজনৈতিক দল এবং সেই দলগুলোর নেতারা ভিন্ন ভিন্ন জিনিসকে প্রত্যাশা করছেন। আলটিমেটলি কি হয় সেটা দেখার জন্য আমাদের 4 জুন রেজাল্টের পরবর্তী ঘটনাবলীর দিকে নজর রাখতে হবে। তবে রেজাল্ট কি হবে, কার পক্ষে যাবে, কতটা পক্ষে কতটা বিপক্ষে যাবে, সে সব কিছুর ওপরেই নির্ভর করবে দেশে আগামী 5 বছর কে বা কতজন প্রধানমন্ত্রীর আসনে বসেন। আপনাদের যা মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ইউটিউব চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এই ধরনের ব্যতিক্রমী বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য, শোনার জন্য বা অংশগ্রহণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ফেসবুক পেজেও আপনারা যারা এখনও ফলোয়ার হননি, তাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য। ভালো থাকবেন সবাই। ভিডিওটিতে কমেন্ট করে নিজেদের মতামত অবশ্যই দেবেন। ভালো লাগলে লাইক তো করবেনই, শেয়ার করে বন্ধুদেরকেও শোনার জন্য সহযোগিতা করবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার।